ট্রেডিশনাল অবস্থা, এই অবস্থা এভাবেই কিন্তু কর্পোরেট হাউসের কাছে এবং মতলববাজ উদ্যোক্তাদের কাছে কিন্তু মিডিয়া বন্ধ হয়ে যাচ্ছে। মিডিয়ার বিকাশের বিষয়টা, মিডিয়ার বিকাশের সাথে ডেমোক্রেসির একটা সম্পর্ক কিন্তু ওতপ্রোত জড়িত। আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি সাহেব একটা তুলনা দিয়েছিলেন। উনি বলছিলেন কি 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়, মুক্তিযুদ্ধের পরবর্তী 1 বছর উনি বাংলাদেশের প্রধান পত্রিকাগুলোকে যাচাই বাছাই করে দেখছে যে আসলে জার্নালিজমের একটা ব্যাপক ঘাটতি ওখানে দেখতে পাই, রিয়েল জার্নালিজম ওই সময় হয়নি। অন্যদিকে এই যে 5ই আগস্টের যে পরিবর্তনটা, যে বিপ্লবটা হয়, এই বিপ্লবের পরবর্তী যদি ওই সময়কার আগে এবং পরে যদি আমি 1 মাস বা 2 মাস হিসাব করে দেখি, এখানে রিয়েল জার্নালিজম অনেক বেশি হয়। এই রিয়েল জার্নালিজম বেশি, উনি যেটাকে মনে করতে চাচ্ছেন সেটা হচ্ছে যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়াটা, এটা অনেক বেশি অথেন্টিক হয়। এই যাচাই বাছাইয়ের প্রক্রিয়ায় যে অনেক বেশি অথেন্টিক হতে পেরেছে, এর পিছনে কিন্তু একটা ডিজিটাল ট্রান্সফরমেশনের একটা অবদান আছে। কারণ একটা ছবি কেউ যদি 3 বছর আগের একটা ছবি সোশ্যাল মিডিয়াতে দেয় অথবা পত্রিকা ছাপতে যায়, তাহলে এটা যদি ফ্যাক্ট চেকিং করা হয়, এটা কোন সময়ের কোথাকার কি ছবি, এটা কিন্তু বের হয়ে আসে। তো এই যে ডিজিটাল ইকুইপমেন্ট যেটা আছে, এটাকে যদি আমি প্রপারলি ইউজ করতে পারি, তাহলে আমার জার্নালিজমের বিকাশটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা উনি যেটা রেফারেন্সটা দিয়েছেন 1971 সালের মুক্তিযুদ্ধের পরের যে জার্নালিজম গুলো, হ্যাঁ ঠিক আছে, ওই সময় হয় কি গুজবের ভিত্তিতে উনি যাকে একটা উদাহরণ দিলেন মনে হয় সম্ভবত বগুড়ায় অনেকগুলো কঙ্কাল দেখা গেছে, বলা হয়েছে 20,000 লোক মারা গেছে। হ্যাঁ, অথচ এটা চেক করার জন্য যে ধরনের প্রক্রিয়াটা অনুসরণ করার দরকার ছিল সেটা এখন ওই সময় করে নাই। এটা জার্নালিজমের দুর্বলতা, এটা কিন্তু জার্নালিজমের দোষ না, এটা হচ্ছে যারা জার্নালিস্ট ছিলেন অথবা ওই সময়কার যে এনভায়রনমেন্টটা, যে কাঠামোগত অবস্থাটা মিডিয়ার, তার দুর্বলতা। এখন আসলে আমাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে কি, জার্নালিজমের বিকাশের জন্য, যেমন আমি আমার বাংলাদেশের বাস্তবতার বাইরে কিন্তু যেতে পারবো না। আমি আজকে হঠাৎ করে মনে করলাম যে না, আমি রিয়েল জার্নালিজম করব, এটা কি আমার পক্ষে সম্ভব হবে? কারণ আমাকে তো চাকরি করতে হবে, হয় প্রথম আলো, নয়া দিগন্ত, কালের কণ্ঠ বা এই ধরনের পত্রিকায় প্রিন্ট মিডিয়াতে করতে হবে, অথবা ইলেকট্রনিক মিডিয়াতে যেতে হবে। তাহলে এই ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এগুলো কারা নিয়ন্ত্রণ করে? নিয়ন্ত্রণ যারা করে, এখন দেখা যাচ্ছে যে একটা মিডিয়ার ইনহেরেন্ট যে আয় এবং ব্যয়ের যে গ্রামারটা আছে, ইকোনমিক যে মডেলটা আছে, সেই মডেলটা এমন, ওই মিডিয়াতে দেখা যায় যে হয়তো 2 কোটি টাকা ইনকাম, 3 কোটি টাকা খরচ। তাহলে একটা প্রফেশনাল উদ্যোক্তা মিডিয়া ব্যবসাটাকে তো ব্যবসা হিসাবে নেবে না, কারণ উনি তো প্রত্যেক মাসে 1 কোটি টাকা করে লস দিতে পারবেন না। কিন্তু যদি কোনো একটা কর্পোরেট হাউসের মালিক মনে করে যে ওনার যে আরো 5টা ইন্ডাস্ট্রি আছে, ওনার বৈধ অবৈধ যে ব্যবসা আছে, সেই ব্যবসাকে প্রোটেকশনের একটা ইকোনমিক ভ্যালু কিন্তু আছে। উনি মনে করবে যে এখানে আমার 1 কোটি টাকা লস দিতে হচ্ছে, কিন্তু আমার অন্য জায়গায় যে জার্নাল, এই সংবাদপত্র অথবা মিডিয়া থাকার কারণে আমি যে প্রোটেকশনটা পাচ্ছি, এটার মূল্য তো 2 কোটি বা 3 কোটি টাকা। ফলে উনি এটাতে যাচ্ছেন। এই যে ট্রেডিশনাল অবস্থা, এই অবস্থা এভাবেই কিন্তু কর্পোরেট হাউসের কাছে এবং মতলববাজ উদ্যোক্তাদের কাছে কিন্তু মিডিয়া বন্ধ হয়ে যাচ্ছে। এখন এই জায়গা থেকে আমরা কিভাবে বের হতে পারি? বের হওয়ার জন্য প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আসলে মিডিয়ার ইকোনমিক মডেলটাকে অ্যাড্রেস করা।